4 দিনের সফরে 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। যে কোনো মূল্যে গুম খুনের বিচার করতে হবে, ক্ষমতায় গেলে সুষ্ঠু বিচার হবে বললেন তারেক রহমান। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন চাই ইইউ, অবাধ গ্রহণযোগ্য ভোট আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ সিইসি। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী 26শে মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে চীন যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 7 মাসে বাংলাদেশে চীনের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন বলেও জানান তিনি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বল্পোন্নত দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এমন মতামত সঠিক নয় বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানানো হয়েছে। সিপিডি বলেছে আমরা এটার সাথে একমত না। আমরা মনে করি বাংলাদেশের ইকোনমি যথেষ্ট সক্ষম এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। 2005-এ যখন কোটা ফ্রি ওয়ার্ল্ড হলো, গার্মেন্টসের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বেনিফিটেড হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশ আরও বেনিফিটেড হবে এবং সেইখানে যদি যে সমস্ত চ্যালেঞ্জেস আসতে পারে আমরা ধারণা করছি, সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য যা যা করার দরকার ইন্টারিম গভর্নমেন্ট সেই কাজগুলো করছে এবং করবে, এবং আপনি নিশ্চিত থাকেন এটা বাংলাদেশের জন্য উইল ব্রিং গুড নিউজ। গত কয়েক মাস ধরে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কাজ করছিলেন। তো আজকে কলেজের যে ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে 7টা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে 7টা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজে 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই কলেজটার, এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যে কোনো মূল্যে গুম খুনের সাথে জড়িতদের বিচার করতে হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার হবে। যারা গুম খুনের শিকার হয়েছেন তিনি নিজেও তাদের অংশ উল্লেখ করে তারেক রহমান বলেন, তাকেও আয়নাঘরে রাখা হয়েছিল। ইমরুল হাসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের শিকার পরিবার ও 24-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে রোববার ইফতার করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইফতারের আগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় তারেক রহমান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে গুম খুন আর নির্যাতনের শিকার হয়েছে বিরোধী নেতাকর্মীরা। বলেন, তিনিও আয়নাঘরের নির্যাতনের শিকার। এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ, যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আয়নাঘর নামক যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল। সেখানে হুম্মাম কাদেরও ছিল। সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল। তখন হুম্মাম আমাকে বলল যে, ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। আওয়ামী লীগের আমলে সংগঠিত গুম খুনের বিচার হতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, এমন অন্যায়ের বিচার না হলে আবারও ঘটবে গুম খুনের মতো ঘটনা। এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল
তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কোন দল সরকার গঠন করবে। কম বেশি মুক্ত ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন যত বিলম্ব হবে ফ্যাসিস্টদের সাথে জঙ্গিবাদী শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় অল্প সময়ের মধ্যে জরুরি সংস্কার করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশ ভয়াবহ পরিবেশ থেকে বেরিয়ে এসেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে কোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালাতে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে। ইয়াং জেনারেশন, বিশেষ করে ছাত্ররা, তারা অসহিষ্ণু হয়ে উঠছে। আমাদের সকলেরই এই ব্যাপারে অত্যন্ত আপনার একটু পেশেন্স, ধৈর্য ধরা প্রয়োজন আছে। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সাথে ছিলেন আরও 4 সদস্যের প্রতিনিধি দল। 1.5 মাসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এটি তার দ্বিতীয় বৈঠক। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত বলেন, আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে চায় তারা। শুধু নির্বাচনই নয়, বাংলাদেশের যে কোনো উন্নয়নের অংশীদার হিসেবে পাশে থাকবে ইইউ। The European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. এই সময় সিইসি বলেন, নির্বাচনী এজেন্ট পর্যবেক্ষকদের প্রশিক্ষণ নিয়ে সহায়তা চাইতে পারে ইসি। একটি সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানায় সিইসি। যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। এবং ওরা বলছে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন। এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট হতে কাজ করছি। অতীতে নির্বাচনের মতো এবারের নির্বাচনে কোনো ধরনের ভুল ত্রুটি বা সংশয়ের কোনো আশঙ্কা নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে বিশেষ পরিস্থিতি বিবেচনায় 16 ডিসেম্বরের পর এবার 26শে মার্চের কুচকাওয়াজও হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে একথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয় বৈঠকে। যানজট এড়াতে ঈদে তাদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলো সিদ্ধান্ত নিবে বলে জানান সচিব। স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় বৈঠকে।
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং তার স্ত্রী আফরোজা হক ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে প্রায় ৬ কোটি টাকার মালিকানা অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া তাদের 4টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১২ কোটি অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এজন্য হাসানুল হক ইনু এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আত্মীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিমের সরকারি টেন্ডার থেকে 15% কমিশন গ্রহণের অভিযোগ নিয়ে দুদক তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে মূল্যস্ফীতি বর্তমানে 10% নিচে রয়েছে, এমনটা জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, গ্যাসের দাম নতুন করে বাড়ানো হলে তা পণ্যের দাম বৃদ্ধিকে ফের উস্কে দিবে। সকালে রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়ে নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, আদায় পদ্ধতির দুর্বলতায় এই বছরও 1,05,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। আর ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার আহ্বান জানান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। সেলিম মালিকের রিপোর্ট। বাজেট মানেই হিসেব নিকেশ। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে নিজেদের সুপারিশ তুলে ধরতে সিপিডির এই সংবাদ সম্মেলন। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব বিভাগ, প্রশাসন বিভাগ, এই দুটোকে আলাদা করতে হবে। বর্তমানে কেউ 3.5 লাখ টাকা পর্যন্ত আয় করলে কোনো কর দিতে হয় না। সিপিডির মতে এই করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা পর্যন্ত করলে সুবিধা পাবে সাধারণ মানুষ। 4 লাখ টাকা যেটা আমরা করেছিলাম, আমরা বলি এটা কাদের সুবিধা হবে? এটা তো হলো নিম্ন আয়ের মানুষ, যাদের ক্রয় ক্ষমতা মূল্যস্ফীতির কারণে কমেছে, সেটা 3.5 লাখ টাকা আছে এখন বোধহয় না, সেটাকে সুতরাং করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। গেল কয়েক মাসে মজুদ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি এখন 10% নিচে। সিপিডির হিসেব বলছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সরকার বাস্তবায়ন করলে মূল্যস্ফীতিকে নতুন করে উস্কে দেবে। শহর এবং গ্রামে উভয় ক্ষেত্রেই খাদ্য মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির চাইতে বেশি ছিল। এই মাসে এবং গত মাসে একটা নিম্নমুখী প্রবণতা, কিন্তু যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাবে। বরাবরের মতোই দুর্বল রাজস্ব কাঠামোর কারণে চলতি অর্থ বছর শেষেও রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাকি 6 মাসে আরো যে সমস্ত জায়গা থেকে কর আদায়ের সম্ভাবনা রয়েছে এবং কর আদায়টা ত্বরান্বিত হবে, সেইগুলো বিবেচনা রেখেও আমরা যদি হিসাব করি তাহলে বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। অধিক কর্মসংস্থানমুখী বিনিয়োগকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়নের পরামর্শ সিপিডির। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। গত 2 মাসে প্রতিদিন গড়ে 6 জনের বেশি শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতন নিয়ে কাজ করা এনজিওগুলোর দেওয়া তথ্যে এমনটি উঠে এসেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় শিশু অধিকার বিষয়ক এনজিওগুলোর প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন এনজিও প্রতিনিধিরা। এ সময় শিশুদের ওপর নিপীড়ন বন্ধে খুব দ্রুত পৃথক অধিদপ্তর গঠন করার ওপর গুরুত্বারোপ করেন তারা। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবি আয়োজিত মানববন্ধনে কথা বলেন তিনি। মানববন্ধনে টিআইবি ছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থা অংশ নেয়। নারী ও শিশু নির্যাতন এবং সহিংসতা বন্ধ ও জড়িতদের বিচারের দাবিতে এ সময় 11 দফা দাবি উত্থাপন করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ধর্ষণ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। ঈদ উৎসবে নতুন পোশাক পরার রীতি বাঙালির ঐতিহ্যেরই অংশ। দিন যতই গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে ঈদের আমেজ। শপিং মল ও বিপণী বিতানগুলোতে এখন তোড়জোড় নিজের ও পরিবারের সদস্যদের জন্য পছন্দসই জামা কাপড় কেনার।
বিক্রেতারা ব্যস্ত ক্রেতার কাছে নতুন ডিজাইনের কাপড় বিক্রিতে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঈদে নতুন জামা ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ব্যস্ত নতুন জামা কেনাকাটায়। ঈদকে ঘিরে বাহারি পোশাকের সমাহারে জমজমাট রাজধানীর শপিং মলগুলোও। সবসময় গর্জিয়াস নেই তো, এবার ভাবছি একটু সিম্পল টাইপ নিব। ড্রপ শোল্ডার শার্ট দেখছি আর ব্যাগি প্যান্ট দেখছি। এবারের পাঞ্জাবিগুলো একটু ইউনিক আসছে, টি শার্টগুলো আসছে নতুন। দোকানে সাজানো বাহারি ডিজাইনের পোশাক পছন্দ মতো কিনে নিচ্ছেন ক্রেতা সাধারণ। আবার অনেক ফ্যাশন প্রেমী কিনছেন তাদের পছন্দের ব্র্যান্ড ও ডিজাইনের পোশাক। পাকিস্তানি ড্রেস দেখতেছি, জামা কিনছি, এবার জুতো কিনেছি, ড্রেস কিনবো। ঈদ বাজারে সমারোহ ঘটেছে দেশি পোশাকের পাশাপাশি বিদেশি বিভিন্ন কাপড় ও ধরনের পোশাক। ব্যবসায়ীরা বলছেন রমজানের মাঝামাঝি হলেও বিক্রিও তেমন জমেনি। ঈদকে কেন্দ্র করেই আমাদের পাকিস্তান, ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ট্রেন্ডি ডিজাইনগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। ক্রেতা আছে মোটামুটি সারা, তবে আগের চেয়ে অনেক কম। ক্রেতা সাধারণত একটু কম, তবে শুক্র শনিবার ছিল, আজকে আবার বাজার একটু কম। ঈদের এখনো বাকি বেশ কিছুদিন। চাঁদ রাত পর্যন্ত চলবে ঈদের কেনাকাটা। সামনের দিনগুলোতে তাই বেচা বিক্রি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। হামজা বাংলাদেশ দলে যোগ দিয়েছেন বলেই ভারতের সুনীল ছেত্রীকে অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় ও কোচ আলফাজ আহমেদ। এছাড়াও এই ম্যাচে ভারতের ওপরেই চাপ বেশি থাকবে বলে মনে করেন দেশের সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদারের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে যা হয়নি কখনো তাই হতে যাচ্ছে এবার। বিশ্বের শীর্ষ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী গায়ে জড়াবেন লাল সবুজে জার্সি, যা দেশের ফুটবলে ইতিমধ্যে যোগ করেছে বাড়তি উন্মাদনা। হামজার দলের অন্তর্ভুক্তিতে কিছুটা সাবধানী প্রতিপক্ষ ভারতও। দলের খারাপ সময় কাটিয়ে উঠতে অবসর ভেঙে ফেরানো হয়েছে 40 বছর বয়সী ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে। হামজা দলে থাকাতেই অতি সতর্ক ভারত বলে মনে করছেন আলফাজ। আমার মনে হয় যে ইন্ডিয়া এবার বাংলাদেশকে ভালোভাবে নিয়েছে, বিশেষ করে হামজার ইনক্লুডিংটা আমার মনে হয় যে একটা বিশাল মিডিয়া প্রেশার বলেন আর খেলোয়াড়দের প্রেশার বলেন, ভালো খেলোয়াড় হিসাবে যে আসতেছে। সোমবার বাংলাদেশের মাটিতে পা রাখবেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা। আগামী বুধবার দলের সঙ্গে অনুশীলন করবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার উপস্থিতিতে দলের বাকি খেলোয়াড়রা বাড়তি অনুপ্রেরণা পাবে বলে মনে করছেন সাবেক ফুটবলার কানন। হামজার সাথে আমাদের টিমে একটা স্পিড আলাদা বাড়বে আমি মনে করি। সে একটা মডেল এবং ওর সাথে খেললে আমাদের প্লেয়ারও আরেকটু উজ্জীবিত হবে এবং ভালো খেলবে। এবং ওদের মাঠে খেলা যেহেতু ওদের বিগ অ্যাডভান্টেজ, সেখানে ওদের সাথে জিতা আমি মনে করি টাফ হবে আমাদের। তারপরেও আমরা এবার আমাদের টিম স্পিড ভালো আছে এবং টিমের প্র্যাকটিসও ভালো হচ্ছে, আশা করি ভালো করবে টিম। আগামী 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আবরার হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল, সন্তুষ্টি পরিবারের। 4 দিনের সফরের 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। যে কোনো মূল্যে গুম খুনের বিচার করতে হবে, ক্ষমতায় গেলে সুষ্ঠু বিচার হবে বললেন তারেক রহমান। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন চাই ইইউ, অবাধ গ্রহণযোগ্য ভোট আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ সিইসি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।